এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। ইলিয়াস আলী গুম, উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ১০০ টাকায় ভাত মাংস বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার। আলেমদের মামলা প্রত্যাহার, সাতপন্থীদের ইস্তেমা বন্ধ সহ হেফাজতের ৯ দাবি। সর্বশেষ জানাবো, হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসির মাধ্যমে ফোন কল নজরদারি করতেন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা মেগা প্রজেক্ট নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা গ্যাস সম্পদ উত্তোলন করাই এখনকার আসল উন্নয়ন। রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকার ১৭ বছরে নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন না করে আমদানিকারকদের সুবিধা দিতে হাজার হাজার কোটি টাকার জ্বালানি বিদেশ থেকে নিয়ে এসেছে। ফলে পুরো বিদ্যুৎ ব্যবস্থা আমদানি নির্ভর হয়ে পড়েছিল। মধ্যস্বত্বভোগীদের লাভের সুযোগ দিতেই নিজস্ব উত্তোলন বন্ধ রেখে বেশি দামে গ্যাস আমদানি করা হচ্ছে। তিনি বলেন, একদল লুটেরাকে ধনী করার উদ্দেশ্যে দুর্বল বৈদেশিক মুদ্রার উপর দাঁড়িয়ে থাকা একটি দেশে এমন চক্রান্তই করা হয়েছিল। তবে বর্তমান সরকার নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখতে বাধ্য হয়ে যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই আমদানি করা হবে, বাকি চাহিদা নিজস্ব উত্তোলনের মাধ্যমে মেটানো হবে, যাতে উৎপাদন খরচ অনেকাংশে কমে আসে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় নেশাদ্রব্য উৎপাদন করে বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহারের গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে কোনো সংসদ সদস্য এসব কারবারে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সমস্ত কারবারিরা সরকার পরিবর্তনের পর এখন ক্ষমতাসীন দলের পার্টনার খুঁজে বেড়াচ্ছেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্য দিয়েই এই সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হবে। ইলিয়াস আলী গুম, উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার ৯ আগস্ট এই আদেশ দেন। প্রসিকিউশন জানায়, সম্প্রতি নিজ বাসা থেকে উইং কমান্ডার সাইফুর রহমানকে আটক করে বিমান বাহিনীর বিশেষ সামরিক পুলিশ শাখা প্রভোস্ট বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এ শাখা পরে তাকে বাহিনীর একটি বিশেষ সেলে হেফাজতে রাখে। এর আগে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলীর গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ১০০ টাকায় ভাত মাংস বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেফতার। রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রোববার ৯ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাত সহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্টরা। এ সময় মিজান তাদের উপর চড়াও হন এবং সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের উপর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে আগারগাঁওয়ে কম মূল্যে গরুর মাংস ও ভাত বিক্রি করে এবং নানা অভিনব অফার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন এই মিজান। আলেমদের মামলা প্রত্যাহার, সাতপন্থীদের ইস্তেমা বন্ধ সহ হেফাজতের ৯ দাবি। আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সাতপন্থীদের টঙ্গীর বিশ্ব ইস্তেমা আয়োজনের অনুমতি না দেয়া এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন সহ ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার ৯ আগস্ট বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় লিখিতভাবে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। হেফাজতে ইসলামের মহাসচিব মোহাম্মদ সাজিদুর রহমান স্বাক্ষরিত দাবিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়ন। একই সঙ্গে কোরআন সুন্নাহের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাশ না করার দাবিও জানানো হয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজত। পাশাপাশি ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি, হুকুমের আসামি ও খুনিদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে শিক্ষার্থীদের দেশ বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবিও রয়েছে। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি মাদ্রাসার ডিগ্রির পাশাপাশি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও করেছে সংগঠনটি। এছাড়া কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ এবং পার্বত্য চট্টগ্রামে দেশি বিদেশি মিশনারিদের অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছে হেফাজত। আওয়ামী লীগ সরকারের সময়ে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের আলেম ওলামাদের রাষ্ট্রীয় পুনর্গঠনে অংশীদার করার দাবিও জানানো হয়েছে। হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসির মাধ্যমে ফোন কল নজরদারি করতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাবি করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বা সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা পদধারীকে বিশ্বাস করতেন না। ফলে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে সবার ফোন কল রেকর্ড করাতেন তিনি। কে কি বলছে তা নিজেই মনিটরিং ও নজরদারি করতেন। প্রসিকিউশন বলেছে শেখ হাসিনা এনটিএমসির প্রধান নিয়োগ করেছিলেন মেজর জেনারেল অব জিয়াউল আহসানকে। তার মাধ্যমে তিনি ফোন কলগুলো রেকর্ড করতেন। রবিবার ৯ আগস্ট বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। গাজী এম.এইচ. তামিম জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে কোথায় কি ধরনের বৈঠক ও যোগাযোগ হয়েছিল সেসবের বিভিন্ন দিক ট্রাইব্যুনালে তুলে ধরেন। একই সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের পৃথক দুটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বেশ কয়েকটি কথোপকথনের উদ্ধৃতিও তুলে ধরেন প্রসিকিউটর তামিম।